সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। এই গুহাটা তো লুকোনোর জন্য আদর্শ। আচার্য, আপনি এই গুহার ব্যাপারে কি করে জানলেন? এখানে আমি অনেক বছর ধ্যান করেছি। এখানকার এই পরিবেশে মানসিক শক্তিকে জাগ্রত করা সহজ হয়। আচার্য, এটা তো আমারই লেখা কিছু শ্লোক আর মন্ত্র। এতে আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে চন্দ্রগুপ্ত। আপনারা নিজেদের স্থান খুঁজে যে যার মতো থাকার ব্যবস্থা করুন। আমাদের হয়তো কয়েকদিনের জন্য এখানে থাকতে হতে পারে। নিজের ভিটে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় সেটা আমি জানি, কিন্তু এই সময়ে আমাদের একজোট হয়ে কার্বিনাথের হাত থেকে নিজেদের বাঁচাতে হবে। আর তার জন্য নিজের মন থেকে অন্য সব কিছু ভুলে গিয়ে একটা কথা মনে রেখো, আমাদের একসাথে লড়তে হবে। আমাদের একসাথে লড়তে হবে। বলো চন্দ্রগুপ্ত, কি করতে হবে আমাদের? আমরা সবাই তোমার সাথে আছি। জীবনে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ কি? জল এবং খাবার। আর এজন্য সবার আগে আমরা খাবার এবং জল একত্রিত করার একটা দল বানাবো। আর যখন একসাথে অনেকগুলো দল এই কাজে যুক্ত হবে, তখন আমরা এত পরিমাণ জল আর এতটা খাবার আমরা জমা করে নেব যেটা পরবর্তী কিছুদিনের জন্য যথেষ্ট। আর এখানে সেটাই আমাদের শক্তি যোগাবে। খাবার আর জল খোঁজার কাজে থানি খুবই পারদর্শী। কিন্তু ও কোথায়? কোথায় থানি? ওকে শেষবারের জন্য কে দেখেছিল? যখন আমরা গ্রাম থেকে বেরোচ্ছিলাম তখনই দেখেছিলাম ওনাকে। হ্যাঁ, আমিও তখন দেখেছিলাম। কিন্তু সে কোথায়? কোথাও দেখা যাচ্ছে না। এবার আমরা কি করব আচার্য? মনে হচ্ছে খুব শীঘ্রই কার্বিনাথ এখানে পৌঁছবে। এখন আমরা কি করব? কি করি আমরা? শান্ত, শান্ত হন সবাই। এখানে কিন্তু ও আমাদের এই লুকোবার স্থানের ব্যাপারে কি করে জানবে আচার্য? কার্বি থানির ওপর অত্যাচার করে ওর কাছ থেকে আমাদের এই গুপ্ত স্থানের সন্ধান পেয়ে যাবে। দেখো বন্ধু, তুমি যেই হও না কেন, একটা কথা
খুব ভালো করে বুঝে নাও, কার্বি কখনো পরাজয় স্বীকার করে না, কোনোভাবেই করে না। তোমার গ্রামবাসীরা যেখানেই লুকিয়ে থাক না কেন, ওদের তো আমি খুঁজে বের করবই। আর তোমার সঙ্গে কথা বলার জন্য এতটা সময় এই কারণেই নষ্ট করছি, যাতে আর সময় নষ্ট না হয়, বুঝলে বাবু? নাহলে জীবনে আর কখনো পা দিয়ে হেঁটে চলতে পারবি না, বুঝেছিস? বলে দে, গ্রামবাসীরা কোথায়? তোর যা করার করে নে কার্বি। আমি আমাদের গ্রামবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এটা ঠিক বলেছিস, বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। এবার আমরা কি করব আচার্য? তুমি বলো চন্দ্রগুপ্ত, তুমি এই গ্রামবাসীদের এখানে নিয়ে এসেছো, এখন তুমিই বলবে যে কি করা উচিত। তোমায় আমাদের সবাইকে রক্ষা করতে হবে। শোনো সবাই, আমাদের খুব তাড়াতাড়ি এই স্থান থেকে অন্য কোনো স্থানে চলে যাওয়া সম্ভব নয়। আমরা সংখ্যায় অনেক বেশি, এই জন্যে আমরা সবাই এখানে থেকেই লড়াই করব। আমরা সবাই উঁচুতে আছি, তাই এটা আমাদের কাছে খুবই সুবিধাজনক। ভদ্রভট্ট আর পুরুষ দত্ত, আগত সব বিপদের ওপর ওরা নজর রাখবে, আর যখনই ওরা দূর থেকে আগত কোনো বিপদের সংকেত পাবে ওরা আমাদের সাবধান করে দেবে। আর ততক্ষণ আমরা কার্বিনাথের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নেব। কিন্তু আমরা অসহায় সাধারণ মানুষেরা কিভাবে কার্বিনাথের মুখোমুখি হব? এই সময় এই প্রশ্নের কোনো অর্থ নেই। বাঁচার ইচ্ছাই আমাদের শক্তি। যখন মনে বাঁচার প্রকৃত ইচ্ছা থাকে, তখন মৃত্যুকে কঠিনই নয় অসম্ভব মনে করো। কেবলমাত্র জীবন, জীবন আর যে কোনো মূল্যে জীবন। যদি মনে এছাড়া আর কিছু না থাকে, তবে দুর্বল থেকে দুর্বলতর মানুষও সাহসী হতে পারে। ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, এখন থেকে আমরা সাহস দেখাবো। জয় হোক! আরে ভাই সেনাপতি, এর একটু আদর যত্ন তো করো। এখন কি প্রশ্ন আছে সামন্ত? এর ওপর সব চেষ্টাই তো ব্যর্থ হয়েছে। ধৈর্য, একবার ওর জ্ঞানটা ফিরে আসতে দাও। কার্বি খুব ভালো করেই জানে যে এর পেটের মধ্যে লুকোনো কথাকে কিভাবে বাইরে বের করতে হয়। আমায় দেখাও। খুব ভালো, এই তলোয়ারের ধার খুব ভালো। নাও। দেখি শশাঙ্ক,
এটা কি করলে তুমি? তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। চিন্তা করুন না শশাঙ্ক, আমি একজন যোদ্ধা, আর যোদ্ধার কাছে এই ছোটখাটো আঘাত কষ্ট নয়, আনন্দ দেয়। না, চন্দ্রগুপ্ত, তুমি এখানেই দাঁড়াও, আমরা বাইরে থেকে দেখে আসছি। কাকা, আরে কি করছিস? চান্দু, 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 চোখ খোলা রেখে দিবা স্বপ্ন দেখার সাহস তাদেরই থাকে যাদের স্বপ্ন পূরণ করারও সাহস আছে। সাহস তো আপনার আশীর্বাদে অনেক আছে আচার্য, কিন্তু আমি যখন এই মাকে দেখি না, তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ে। আর যখনই মায়ের কথা মনে পড়ে, মনে একটা প্রশ্ন জাগে যে মায়েরও হয়তো আমাকে প্রয়োজন হয়। উনি ওখানে খাদানের মধ্যে বন্দী, অত্যাচার সহ্য করছেন, আর ওনাকে বাঁচাতে আমি যে এত দেরি করছি, এটা আমি কি কোনো অপরাধ করছি না তো? আর এই দেরি হওয়ার জন্যে ওখানে খাদানের মধ্যে মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে? তুমি যদি চাও এই গ্রামবাসীদের লড়াই মাঝপথে ছেড়ে চলে যেতে পারো। তুমি এটা বলতে পারো যে এই লড়াই তোমার নয়, তোমাকেই নির্বাচন করতে হবে যে তুমি এই সময় কোন লড়াই লড়বে, নিজের নাকি তাদের যারা তোমার সাহায্য প্রত্যাশা করে, যারা দুর্বল। চন্দ্রগুপ্ত, যখন ব্যক্তি দ্বন্দ্বের সম্মুখীন হয়, যখন তাকে একটা রাস্তা বেছে নিতে হয়, তখন তার নির্বাচনী প্রমাণ করে দেয় যে সে কে এবং কেমন, ছোট নাকি বড়, সে কি শুধু নিজের জন্যই ভাবে নাকি নিজের আগে অন্যদের কথা ভাবে। এই সময় সিদ্ধান্ত তোমার মন আর তোমার আত্মার উপর নির্ভরশীল। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে তুমি তোমার মনের কথা শুনবে নাকি নিজের অন্তরাত্মার। আমি আমার অন্তরাত্মার কথা শুনেই আমি এই গ্রামে ফিরে এসেছিলাম আচার্য। তাহলে নিজের মনের ইচ্ছাগুলোকে সংযত করো এই সময়, কারণ যে কাজ তুমি করছো তাতে বিঘ্ন ঘটতে পারে। এই সময় অনেক মানুষের জীবন মরণের দায়িত্ব তোমার উপর। অনেক মানুষের সুরক্ষার ভার রয়েছে তোমার কাঁধের ওপর। তোমাকে 100% একাগ্র হতে হবে। আর এমনিতেও চন্দ্রগুপ্ত, জীবনে কোনো সিদ্ধান্ত যখন একবার নিয়ে ফেলবে তখন আর পিছনে ফিরো না, কারণ বারবার পিছন ফিরে দেখে যারা, তারা ইতিহাস করতে পারে না। তাকাও এই নিরীহ গ্রামবাসীদের দিকে, এরা সবাই বিশ্বাস করে তোমাকে। তোমার মনের প্রতিটি শঙ্কা এদের সবার বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। গুরুকুলে তোমার শিক্ষা সীমিত স্তরে ছিল, কিন্তু এখানে তুমি যা কিছু শিখছ সেটা অত্যন্ত সংবেদনশীল।
এখানে লক্ষ মানুষের জীবন বাঁচানো, এই গ্রামবাসীদের যাদের মনে তোমার প্রতি বিশ্বাস উৎপন্ন হয়েছে। ক্ষমা করবেন আচার্য, আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেছিল, এই জন্য একটু বিচলিত হয়ে গেছিলাম। কিন্তু এখন মনে কোনো চিন্তা নেই আচার্য। তুমি কি আসন্ন ঝড়ের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত? সম্পূর্ণভাবে প্রস্তুত আচার্য। এই গ্রামবাসীদের কাছে লড়াইয়ের জন্য আর বাঁচার জন্য নিজেদের অস্ত্র আছে। আমরা পর্যাপ্ত খাবার এবং জল জমা করে রেখেছি আচার্য। আমি নিশ্চিত যে আমরা এখন আগত সব বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার আবার ভেবে দেখো চন্দ্রগুপ্ত, আচার্য, আর কত সময় নেবে আপনার ওই বার্তাবাহক? কখন আসবে ও? কখন? শান্ত হও অম্বিক, শান্ত হও। যে অভিযান আমরা নিজের হাতে নিয়েছি সেটা অনেক বড় কুমার, অনেক বড়। যদি আমাদের মধ্যে একজনও ধৈর্য হারায় তাহলে এই কাজটা তৈরি হতে হতেও আটকে যেতে পারে। আগে আচার্য। বলো সন্দেশ বাহক, সিন্ধু পার থেকে কি খবর নিয়ে এসেছো বলো। সিকান্দার খুব দ্রুতগতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। যে ওর পথে বাধা দেওয়ার চেষ্টা করছে ও তাকে পিষে মেরে ফেলছে। এমনিতে ওর সৈনিকেরা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তা সত্ত্বেও ওর বিজয় অভিযান কেউ আটকাতে পারছে না। 1 বছরের মধ্যেই ও সিন্ধু নদী পার করে ভারতবর্ষে পৌঁছে যাবে। এই খবর আনবার জন্য ধন্যবাদ। এখন তুমি রাজকীয় বিশ্রাম গৃহে বিশ্রাম নিতে পারো, যাও। সিকান্দার ভারতে আসছে? কুমার, কুমার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে এত বড় একটা সুযোগ এত তাড়াতাড়ি তোমার দরজায় এসে কড়া নাড়বে। কিন্তু আচার্য, সিকান্দার ভারতে আসছে, তাতে আমাদের কি লাভ হতে পারে? সেটা এইরকম কুমার, সিকান্দার নিজে তোমাকে সমগ্র ভারতের সম্রাট বানাতে আমাদের সাহায্য করবে। আচার্য, আমি কিছু বুঝতে পারছি না। আমি ভারতবর্ষের সম্রাট, এটা কি করে সম্ভব হতে পারে? আমার তো ভয় হচ্ছে আমার পিতা আমার থেকে গান্ধারের যুবরাজের পদ না কেড়ে নেন। বলা তো উচিত নয় কুমার, কিন্তু না বলেও থাকতে পারছি না। তোমার পিতা একজন দুর্বল রাজা, যার কোনো মহৎ আকাঙ্ক্ষাই ছিল না। আর আমরা এমন একজন ব্যক্তির সহায়তা নেব যার মহৎ আকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা নেই। সে কে আচার্য? মগধরাজের সবচাইতে ভয়ঙ্কর সেনাপতি কার্ভিনাথ। আচার্য, এই সিকান্দার, কার্ভিনাথ আর আমার সম্রাট হওয়ার পেছনে কি সম্পর্ক আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কুমার, তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করো না, আমি আছি তো। আমাদের শীঘ্রই লোখণ্ডী যাওয়া উচিত।
কাকা, উনি আমার কাকা, উনি অসুস্থ, ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে তুমি দাও। তো জেদ ধরে বসে আছো, এই জেদ তুমি করো না। বলো, সব গ্রামবাসীরা কোথায় লুকিয়ে আছে বলো। আরে বলবি তো, বল না। রায় কুন্টা গুহায় আছে সব। রায় কুন্টা, রায় কুন্টা। মহারাজ, অসময়ে আসার জন্য ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার এই মুহূর্তেই আপনার সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। প্রত্যেকবার নৃত্যের আসরে অকারণে বিঘ্ন ঘটিয়ে বাজে কথা বলতে চলে আসো, সেই জন্যেই তোমার পদের সাথে উপনাম রাক্ষস ভালো লাগে আমার। বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, আমি একান্তে আপনার সঙ্গে কথা বলতে চাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অমাত্য, চিত্ররূপা এসেছে, যা কিছু বলার আছে তুমি ওর সামনেই বলতে পারো। কিন্তু মহারাজ, এই বিষয়টা... কিন্তু যদি কেন বলছো অমাত্য? কিছু বলার থাকলে বলো, নয়তো যাও এখান থেকে। যেমন আপনার ইচ্ছে মহারাজ। আমি আপনার কাছে নিবেদন করতে এসেছিলাম, অমাত্য পরিষদে এই নিয়ে কথা চলছে যে মগধপতি এক তুচ্ছ নর্তকীর মোহে জড়িয়ে গিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে অতটা নজর দিতে পারছেন না। আর একটা শব্দ যদি তোমার মুখ থেকে বেরোয় তাহলে আমি তোমার... তুমি কি এটা জানো না? চিত্ররূপা আমার কাছে শুধু একজন কুশল নর্তকী নয়, ও আমার হৃদয়ের কত আপন, আমার বিশ্বাসের পাত্রী সে, জানো না তুমি? এই সবটা তোমার কারণেই হচ্ছে। এতটা মহান মগধ সাম্রাজ্য তোমার কারণেই নষ্ট হতে বসেছে। অমাত্য, তুমি তোমার সীমা লঙ্ঘন করছো। আমি বরাবরই আমার সীমার থেকে বেশি মগধের সীমাকে গুরুত্ব দিয়েছি মহারাজ। অমাত্য, আমার পিতার কাছ থেকে এই পদ হস্তান্তর করবার সময় আমি শপথ নিয়েছিলাম যে আমি আমার প্রাণের থেকেও বেশি মগধের কল্যাণের দিকে নজর রাখব। এই জন্য যখন আপনি মগধের জন্য যারা প্রাণ দিতে পারে তাদের সামনে তাদেরই উপদেশকে অগ্রাহ্য করে এক দেশদ্রোহীকে বিশ্বাস করছেন, তখন নিজেকে স্থির রাখতে পারি না মহারাজ, ভেতরটা ফেটে যায়। দাদা ধিন্না, দাদা ধিন্না, দাদা ধিন্না। বাহ,
অমাত্য প্রধান মুদ্রা রাক্ষস রাগের বশে রাজকীয় শিষ্টাচার যদিও ভুলে গেছেন, কিন্তু কথাটা ভালো বলেছেন। দাদা ধিন্না কথাটা ভালো বলেছেন। যদি কেউ আমার সিংহাসনের সঙ্গে, আমার রাজত্বের সঙ্গে, আমার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তেরে কেটে দা সহ্য হয় না আমার। শেষ শেষ করে দিই আমি তাকে। দেখতে কাটটা দিন না। আমি কিচ্ছু করিনি। সৈনিকেরা, দেশদ্রোহীকে বন্দি করো। বন্দি করে না। আমাকে বন্দি করে নিয়ে আপনি মগধের বিনাশের সূচনা করলেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। তুমি কি ভাবো আমার তো এই মগধ তোমার ভরসায় টিকে আছে? কেমন দিবা স্বপ্ন দেখে মানুষ। নিয়ে যাও একে আর রাজপ্রাসাদের কারাগারে বন্দি করে রাখো। নিজেদের মহারাজকে অপমান করার জন্য এমন শাস্তি দেওয়া হবে যাতে আজকের পরে আর কোনো অমাত্য নিজেদের মহারাজের বিরুদ্ধে কিছু বলার কথা স্বপ্নেও না ভাবতে পারে। নিয়ে যাও। খুব বড় ভুল করছেন মহারাজ। দেশদ্রোহী আমি নই, দেশদ্রোহী চিত্ররূপা। বন্ধুরা, এবার আমরা সব বিপদের সম্মুখীন হওয়ার জন্য তৈরি। আমার আপনাদের সবার কাছে নিবেদন, আপনারা সবাই আমাদের পেছনে থাকবেন। সবার আগে শশাঙ্ক, দিগ্বিজয় আর আমি। যে কোনো বিপদের সবার আগে আমরা সম্মুখীন হব, কারণ আমি এর মধ্যে আপনাদের কারোর প্রাণ সংকটে ফেলতে চাই না। ইনি থানের মা হয় চন্দ্রগুপ্ত। জয় হোক মা, জয় হোক। যেমন বীর পুত্র তেমনি বীর মা। তুমি চিন্তা করো না মা, আমি জানি তোমার পুত্র থানি ওই গ্রামে কার্বিনাথকে আটকানোর যথাসম্ভব চেষ্টা করেছে। এটা ওরই বীরত্বের প্রতিফলন যে আজ আমরা সবাই আগত সব বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। আশীর্বাদ দিন আচার্য। আমরা শত্রুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত।
বিজয়ী ভব। তুমি কি নিশ্চিতভাবে প্রস্তুত চন্দ্রগুপ্ত? তুমি সবকিছু ভালো করে ভেবে দেখেছো তো? আপনি কি বলতে চাইছেন আচার্য? আমি কি কিছু ভুলে যাচ্ছি? তুমি নিজে ভেবে দেখো, তারপর উত্তর দাও। ওরা সবাই এসে গেছে। কার্বির দল আসছে। শশাঙ্ক, দিগ্বিজয়, চলো। তোমরা আমাকে যা বলেছ আমি তেমনটাই করেছি, তবু তোমরা আমায় নিয়ে যাচ্ছ কেন? কার্বিনাথকে এই পৃথিবীতে শুধুমাত্র একজনই প্রশ্ন করতে পারে, একজন, স্বয়ং মগধপতি ধননন্দ। কি নাম বলেছিলি তুই ওই ছেলেটার? চন্দ্রগুপ্ত, তাই না? ও তোকে আর তোর গ্রামবাসীদের কার্বিনাথের বিরুদ্ধে উস্কাচ্ছে না? আজকে ও আরো সমস্ত অনুগামীরা জানতে পারবে যে কার্বিনাথের কথা অমান্য করলে কি ফল হতে পারে। তাই ওর আর ওর সমস্ত অনুগামীদের এত ছোট ছোট টুকরো করে দেব, চিল শকুনেরাও খেতে পারবে না। চলো। বন্ধুরা, আমরা এই নিরীহ গ্রামবাসীদের নিরাশ করতে পারবো না। আমাদের জিততেই হবে। আমাদের উপর ভরসা রাখো চন্দ্রগুপ্ত, আমরা জিতব। বন্ধুরা, যুদ্ধ, শুধুমাত্র যুদ্ধ। আমার সংকেত পাওয়ার পর আপনারা আক্রমণ করবেন, তার আগে কেউ আক্রমণ করবেন না, ঠিক আছে? ঠিক আছে, চলুন। চলো। আপনি চিন্তা করবেন না মা, আপনার এই পুত্রর কিচ্ছু হবে না। যতক্ষণ না আপনারা কেউ আমার সংকেত পাচ্ছেন, কেউ আক্রমণ করবেন না।
আরে নপুংসকেরা, তোমরা এই বাচ্চাদের খেলনা দেখে ভয় পাচ্ছ? এগিয়ে চলো। পালাও! চন্দ্রগুপ্ত, ওরা পেছনে সরে যাচ্ছে। হ্যাঁ, এরা তো সত্যি সত্যিই ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছে না, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। জয় হো! আপনি আমাদের চলে যেতে বলছেন? আর কেউ কোনো প্রশ্ন করতে চায় আমাকে? বলো। আচার্য, আমরা সবাই জিতে গেছি। জয় হোক! আচার্য, আমাদের আক্রমণে ভয় পেয়ে কার্বিনা তার দল পালিয়ে গেছে। গ্রামবাসীরা, তোমাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। ভালো এটাই হবে যে আমাদের সামনে আত্মসমর্পণ করো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? না হলে আমি তোমাদের এত ছোট ছোট টুকরো করে ফেলবো যেখানকার কীট পতঙ্গরাও তোমাদের খেতে পারবে না। আচার্য, আমি বলেছিলাম না, কোনো ত্রুটি থেকে গেছে।